ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন স্বয়ং গোয়েন্দা। এমন বিপদে কখনো পড়েনি দীপক। ভাবেনি যে তাকে এহেন সমস্যার মুখোমুখি হতে হবে কোনোদিন। আর এটা কি শুধুই বিপদ, শুধুই সমস্যা? না, দীপকের তো তা মনে হচ্ছে না। সে এক এক সময় ভেবেছে এটা একটা বড় রকমের ধাঁধা। ছেলেবেলায় কত ধাঁধার সমাধান সে করেছে, আর এখন এই বয়সে তার নিজের জীবনের একটা ধাঁধা হতে পারে, কঠিন ধাঁধা সে সমাধান করতে পারবে না। ধাঁধাটা অবশ্য জ্যাঠামশাই তার জন্য রেখে গেছেন, আর তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দীপক। না নিয়ে উপায় নেই, কেননা জ্যাঠামশাই তার বুদ্ধিবৃত্তির প্রতি সরাসরি কটাক্ষ করেছেন। অথচ দীপক নিজেকে বুদ্ধিমান বলেই মনে করে। আগের কথাটা আগে ভাগে বলে নেওয়া যাক, তাহলে দীপকের সমস্যাটা বুঝতে সুবিধা হবে। দীপক তার মাকে হারিয়েছে এই পৃথিবীর আলো দেখবার সঙ্গে সঙ্গেই। বাবাকে সে পেয়েছিল অল্প কয়েকদিনের জন্য। বাবার কথা তার এখনো এই 21 বছর বয়সে মনে আছে কিছু কিছু। স্কুলে মাস্টারি করতেন বাবা, তাকে নিজে পড়াতেন, এটুকু তার মনে আছে। বাকিটা সে জ্যাঠামশাইয়ের কাছ থেকে শুনেছে। ওর বাবার মাস্টারি করা জ্যাঠামশাই একদম পছন্দ করতেন না, কেননা ভালো আয় ছিল না স্কুলে শিক্ষকতা করে। টাকা কড়ি তার জন্য বাবা কিছুই রেখে যেতে পারেননি। দীপক এত বড় হয়েছে শুধু জ্যাঠামশাইয়ের জন্য। অকৃতদার জ্যাঠামশাই সারাটা জীবন গ্রামের বাড়িতে জমি জমা নিয়েই কাটিয়ে দিয়েছেন। সম্পত্তিও করেছেন অঢেল। গ্রামে থেকে স্কুলে পড়াশোনা করেছে দীপক। স্কুল ফাইনালে সে অসম্ভব ভালো রেজাল্ট করেছিল, স্কলারশিপও পেয়েছিল দীপক। আর তখনই জ্যাঠামশাইয়ের সঙ্গে বাঁধল বিরোধ। উনি বললেন, দীপু, আমার বয়স হয়েছে, তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই এখন বড় হয়েছিস, বিষয় সম্পত্তি দেখে শুনে নে। অনুরূপ পরিস্থিতিতে অন্য কেউ হলে হয়তো জ্যাঠামশাইয়ের প্রস্তাবে খুশি হতো, কিন্তু দীপকের জ্ঞানের পিপাসা তখন দুর্নিবার। অনেক দূর অব্দি পড়বার স্বাদ তার। জ্যাঠামশাইয়ের কথায় তাই তার বুক কাঁপলো, চোখে জল এসে পড়ল। এর আগে কখনো জ্যাঠামশাইয়ের মুখের ওপর সে কথা বলেনি। এইবার আর না বলে পারল না। জ্যাঠামণি, আমি প্রেসিডেন্সি কলেজে পড়ব, আপনি রাগ করবেন না প্লিজ। জ্যাঠামশাই অনেক বোঝালেন যুক্তিতর্ক দিয়ে। দীপকের মাথায় সে সব ঢুকলো না। জ্যাঠামশাই তখন তার শেষ অস্ত্র প্রয়োগ করলেন, বললেন, দেখ দীপু, তুই এমন একগুয়েমি করছিস যে আমার তাতে মোটেই বরদাস্ত হচ্ছে না। ভেবেছিলাম তোকেই সব দিয়ে তুই যাব, এদিকে তুই সব ওলট পালট করে দিচ্ছিস। দীপক নীরব, মাথা নিচু করে সে দাঁড়িয়ে আছে, তার মুখ ভার। সেটা লক্ষ্য করে জ্যাঠামশাই হেসে বললেন, ঠিক আছে, তুই তো নিজেকে খুব পণ্ডিত ভাবতে শিখেছিস। দেখবো দেখবো তুই কত বড় পণ্ডিত। আমি তো কোনো লেখাপড়া তেমন শিখিনি। একদিন পরীক্ষা করে দেখবো তুই লেখাপড়া শিখে কত বড় দিগ্গজ হয়েছিস। কলকাতায় এসে কলেজে পড়াশোনা শুরু করলো দীপক। মাঝে মাঝে গ্রামে গিয়ে জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে আসতো। এভাবেই কেটে যায় চারটি বছর। বিএসসি পাশ করলো দীপক। পরীক্ষার আগে পড়াশোনা তেমন একটা করতে পারেনি দীপক। তার মনটা তখন খুবই ভারাক্রান্ত। জ্যাঠামশাই মারা গেছেন। দীপকের জন্য জ্যাঠামশাই রেখে গেছেন এক অদ্ভুত উইল, আর সেই উইল নিয়েই দীপকের যত সমস্যা। সেই বিচিত্র উইলে যা লেখা আছে তার সারমর্ম হলো এই:
জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর 1 বছর পর্যন্ত দীপক গ্রামের বাড়ি এবং জমি জমা ভোগ করতে পারবে, কিন্তু এই 1 বছরের মধ্যে দীপককে প্রমাণ করতে হবে যে সে জ্যাঠামশাইয়ের চেয়ে বেশি বুদ্ধিমান। যদি তা না হয় তাহলে জ্যাঠামশাইয়ের সব সম্পত্তি কোনো এক অনাথ আশ্রমের হাতে চলে যাবে। ছাপানো উইলের ফর্মে জ্যাঠামশাই কথাগুলো লিখেছিলেন আর তাতে সই করেছেন তিনি নিজে, আর সরকারবাবু ও তার স্ত্রী সাক্ষী হিসেবে নিজের নাম সই করেছেন। বেলা 10:30 নাগাদ সই করা হয়েছে। তারিখ দেওয়া আছে বছর 2 আগেকার মার্চ মাসের 19 তারিখ। উইলে কোনো উকিলের সই নেই এবং সাক্ষী হয়েছেন সরকারবাবু আর তার স্ত্রী। তাহলে উইলটা ঘরেই সই করা হয়েছে। আর যখন চ্যালেঞ্জ করেছেন তখন নির্ঘাত দ্বিতীয় উইল তৈরি করেছেন জ্যাঠামণি, আর সেটাই খুঁজে বার করা হবে দীপকের প্রধান কাজ। আর তার জন্য তাকে যেতে হবে গ্রামের বাড়িতে। দীপক পরদিন সকালেই গ্রামের বাড়িতে গেল। সরকারবাবু আর তার স্ত্রী দুজনেই তাকে খুব খাতির করে ভেতরে নিয়ে গেলেন। বৈঠকখানার ঘরের চাবি খুলে দিয়ে তাকে বসতে দিলেন। চা, জলখাবার ইত্যাদি দিয়ে সরকারবাবুর স্ত্রী চলে গেলেন। সরকারবাবু 2-4 কথার পর চলে গেলেন নিজের কাজে। ঘরের দরজা বন্ধ করে দিল দীপক। মনে মনে সে বলে, এই সেই ঘর যেখানে সব রহস্যের সমাধান হতে পারে। নতুন দৃষ্টিতে ঘরটাকে সে দেখতে থাকে। ঘরের একপাশে একটা ইজি চেয়ার, অন্যদিকে রয়েছে একটা টেবিল আর একটা চেয়ার। দেওয়ালে ঘেঁষে রয়েছে লোহার সিন্দুক, আর একদিকের দেওয়ালে রয়েছে একটা লোহার র্যাক। নানান দরকারি কাগজপত্র রয়েছে তাতে, আর আছে অনেকগুলো চাবি। প্রতিটি চাবির রিংয়ে লেখা আছে যে কোনটা কোথাকার চাবি। টেবিলের সঙ্গে একটা চাবির রিং লাগানো, কিন্তু সে রিং যেটা জড়ানো রয়েছে সেটা কিছুই নয়, একখণ্ড আধময়লা দোমড়ানো পুরো কাগজ। কাগজটায় কিসব রয়েছে না? আরে হ্যাঁ, এই তো বেশ পড়া যাচ্ছে, ওপরের দেরাজের চাবি। হাতের লেখাটা কেমন যেন আঁকা বাঁকা। জ্যাঠামশাইয়ের লেখা নয় তো? বিকেলে সরকারবাবু আর তার স্ত্রী এলেন দীপকের কাছে। সরকারবাবু বললেন, বাবু যে কেন এমন উইল করেছিলেন তা তো আমি জানি না। মনে হয় তুমি লেখাপড়া করতে গিয়েছিলে বলেই বাবু এত রাগ হয়েছিল। তা তুমি এখন কি জানতে চাও বলো? তোমার যাতে ভালো হয়, তোমার যাতে মঙ্গল হয়, আমি তা নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। উইলের ফর্ম কি আপনি কিনেছিলেন? দীপকের প্রশ্নের উত্তরে সরকারবাবু জানালেন যে উইল তৈরির আগের দিন তিনি 2টো ছাপানো উইলের ফর্ম কিনে এনেছিলেন। 2টো? আপনার ঠিক মনে আছে তো? দীপক যেন একটু উল্লাসিত। হ্যাঁ, দুটো পাছে একটা নষ্ট হয়, সেই জন্যই বোধহয় বাবু 2টো কিনে আনিয়েছিলেন। আমরা দুজনে তো সই করেছিলাম তাতে। তা কটার সময় সই করেছিলেন? দীপকের প্রশ্ন। সরকারবাবু খানিক মাথা চুলকে নিয়ে বললেন, সেইটা তো মনে নেই, সকালবেলা। উত্তর দিলেন এবার সরকার গিন্নি। সকাল 10:30টা। ওই সময় ওকে আমি ফল দিয়েছিলাম, তোমার মনে নেই? হ্যাঁ, এইবার মনে পড়ছে। সরকারবাবু ঘাড় নাড়েন। তারপর? দীপক জানতে চাইল। আবার ঘন্টা 2 পর উনি আমাদের ডেকে পাঠালেন। সরকারবাবুর বিবৃতি। বললেন যে ওনার ভুল হয়েছিল, তাই উইলটা ছেড়ে ফেলেছেন। তা নতুন উইল তৈরি করেছেন, আমাদের তাতে আবার সই করতে হবে। আমরা তাতেও সই করেছি। বাবু অবশ্য আমাদের বলেছিলেন যে উইলে তিনি আমাদের জন্য কিছুই রেখে যাচ্ছেন না, তবে বেঁচে থাকতেই তিনি আমাদের অনেক কিছু করে গেছেন, আর বাবু করেছেনও যথেষ্ট। আচ্ছা, ওই সেকেন্ড উইলে সই করার সময় জ্যাঠামণি কি করেছিলেন আপনার মনে আছে? দাঁড়াও মনে করে দেখি। বাবু, হ্যাঁ, ওই শৈলেন ময়রার কাছে গিয়েছিলেন।
জ্যাঠামণি মিষ্টি খেতে ভালোবাসতেন ঠিকই, কিন্তু তাই বলে নিজে ময়রার কাছে কেন যাবেন? না, দীপকের খুব একটা মনঃপুত হলো না ব্যাপারটা। খানিকক্ষণ ভুরু কুঁচকে সরকারবাবুর মুখের দিকে তাকিয়ে থেকে দীপক চাবির রিংটা তুলে ধরে তার ওপরকার কাগজে আঙুল দেখিয়ে বলল, এটা কার হাতের লেখা? কেন? আমাদের বাবুর। সরকারবাবু উত্তর দেন। এই উত্তর কিন্তু দীপকের মনে ধরল না। তার মনে হলো সরকার কাকা যেন সত্যি বলছেন না, কিন্তু মিথ্যেই বা বলবেন কেন? ওর কি স্বার্থ? আচ্ছা কাকা, এর মধ্যে মানে ওই উইল সই করার পর এই বাড়িতে কেউ এসেছিল বা এই ঘরে কেউ কি ঢুকেছিল? একটু ভেবে সরকারবাবু উত্তর দিলেন, না তো। বলছো কি গা? সরকার গিন্নি বলে উঠলেন, তোমার মনে নেই রাজমিস্ত্রিটা এই ঘরে ঢুকে কত কাজ করেছিল? ঠিক 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 বলেছো, ঠিক বলেছো, আমার মনে থাকে না আজকাল। সরকারবাবু তৎক্ষণাৎ ব্যাপারটা মেনে নিলেন। তবে কি কাজ যে করেছিল তা আমি বাপু জানি না। বাবুকে জিজ্ঞেস করাতে বলেছিলেন, এইসব তোমার জেনে কাজ নেই, মিস্ত্রিরা ঘরের জানলা দরজা বন্ধ করে কাজ করত, আমি ওদের কিছু জিজ্ঞেস করিনি। এতক্ষণে দীপক যেন একটু আশার আলো দেখতে পেল। জ্যাঠামণি তাহলে এই রাজমিস্ত্রিদের সাহায্যে দ্বিতীয় উইলটা লুকিয়ে রেখেছেন। কোথায়? গুপ্তস্থানে? এ যে রীতিমতো নাটক নভেলের ব্যাপার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দীপক। বললে, এই কাকাবাবু, একবার সেই মিস্ত্রিদের কাছে আমায় নিয়ে যাবেন। এই কিন্তু ওরা 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 কি বলবে? সরকারবাবু বললেন। দীপক কিন্তু নাছোড়বান্দা, বললে, চলুন না, একবার শেষ চেষ্টা করে দেখি। কি আর করা, অগত্যা দীপককে নিয়ে সরকারবাবু গেলেন মিস্ত্রিদের কাছে। মিস্ত্রিরা তখন আরামে বিড়ি টানছিল। সরকারবাবুকে দেখে বিড়ি ফেলে উঠে দাঁড়ালো। যে দুজন মিস্ত্রি কাজ করছিল সরকারবাবু তাদের আড়ালে ডেকে নিয়ে গিয়ে দীপকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মিস্ত্রি দুজন তাকে নমস্কার করলেন। আচ্ছা, তোমরা আমাদের বাড়িতে কি কাজ করছিলে গো? দীপকের প্রথম প্রশ্ন। মিস্ত্রি দুজন একে অন্যের মুখের দিকে তাকালো। তারপর একজন বললে, এই সে কথা আমরা বলতে পারবো না, বড়বাবু বলতে মানা করে গিয়েছেন। দীপক তাদের অভয় দিয়ে বলল, বড়বাবু তো এখন নেই, তোমরা নির্ভয় সব কথা বলো। তা কি করে হয় বাবু? সরকারবাবু এবার না বলে পারলেন না। বল না তোরা, ভয়টা কিসের? অবশেষে অনেক অনুনয় বিনয়ের পর মিস্ত্রি দুজন যা জানালো তার সারমর্ম হলো এই যে ওরা দুজনে লোহার সিন্দুকের পেছন দেওয়াল থেকে একটা ইট সরিয়ে একটা জায়গা তৈরি করেছিল। তারপর ইটটা এমনভাবে আবার রেখেছিল যে সেটা বাইরে থেকে দেখে বোঝবার কোনো উপায় নেই। মাঝখানের একটা ইটের উপর চাপ দিলে সমস্ত জিনিসটাই উঠে আসে। বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে সব করিয়েছিলেন। দীপক যখন আবার ঘরে ফিরে এলো তখন তার মন স্ফূর্তিতে ডগমগ। জ্যাঠামণি এত সহজে তাকে জব্দ করতে চেয়েছিলেন, আশ্চর্য। জ্যাঠামণি কি বুঝতে পারেননি যে এটা সে অনায়াসেই বার করে ফেলবে? আপন মনে কথাগুলো আবৃত্তি করতে করতে দীপক কুলুঙ্গির মাঝখানের ইটে চাপ দিল। সঙ্গে সঙ্গে সব জিনিসটাই উঠে গিয়ে বেরিয়ে পড়ল শূন্য অংশ। পরম আগ্রহে হাত বাড়ানো দীপক, কিন্তু এ কি, এ যে পোড়া কাগজের টুকরো। তবে তার আগেই কি কেউ এসে গেছে আর উইলটা পুড়িয়ে দিয়ে চলে গেছে? এটা যে উইলেরই পোড়া অংশ তাতে কোনো সন্দেহ নেই, কেননা এতে সরকারবাবুর সই করা অংশটুকু এখনো অক্ষত আছে। কিন্তু কে করল এমন? সরকারবাবু?
কিন্তু ওর তো কোনো স্বার্থ নেই। তাহলে কি জ্যাঠামণি নিজেই বিলটা নষ্ট করে দিয়ে দীপককে পথে বসিয়ে দিয়ে গেলেন? দীপক হেরে গেল জ্যাঠামশাইয়ের কাছে। বিষণ্ণ মনে দীপক বিকেলের ট্রেনে চেপে বসল। সরকারবাবু ওকে বিদায় জানাতে স্টেশন পর্যন্ত এসেছিলেন। উনিও চোখের জল ফেললেন। এখানে পরাজয় দীপক কিছুতেই সহজ মনে মেনে নিতে পারল না। জ্যাঠামশাই তাকে স্নেহ করতেন, আর সেই জ্যাঠামণি তাকে এইভাবে ভাতে মারলেন। কোথায় যেন ঠিক মিলছে না, বেসুরো লাগছে। মনে মনে সমস্ত ব্যাপারটা পর্যালোচনা করতে করতে সহসা লাফিয়ে উঠল দীপক। ট্রেন তখন সজোরে ছুটে চলেছে। পরের স্টেশন আসতে কমপক্ষে 10 মিনিট বাকি। কিন্তু অত ধৈর্য করা দীপকের পক্ষে অসহ্য মনে হচ্ছে। পারলে তখনই সে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পড়ে। সিটে বসল না সে, সুটকেস হাতে দাঁড়িয়ে থাকে। সে তখন ভাবছে, ইস আমি কি বোকা, আমি একটা আস্ত গর্ধ। পরের স্টেশন আসতে ট্রেন থেকে নেমে পড়ি কি মরি করে ছুটল দীপক। বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়তে স্বয়ং সরকারবাবু দরজা খুলে দিলেন। দীপককে দেখে অবাক হয়ে বললেন, তুমি? হ্যাঁ আমি, তাড়াতাড়ি চাবিটা দিন। দীপকের তখন বেশি কথা বলার সময় নেই। বৈঠকখানার দরজা খুলেই দীপক ছুটল টেবিলটার দিকে। ওপরের দিরাজের চাবি লেখা কাগজটা খুলে নিল চাবির রিং থেকে। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় এটা একটা খাম। দীপক ভাবল, ও যা ভেবে এতদূর ছুটে এসেছে তা শেষ পর্যন্ত সত্যি হবে তো। ছুরি দিয়ে খুব সাবধানে খামটা খুলতে শুরু করে সে। খামটা থেকে বেরিয়ে আসে একটা ছাপানো উইলের ফর্ম। কিন্তু কিন্তু ওটা একেবারে সাদা কেন? তবে কি আবার ওকে বোকা বানানো হলো? সরকারবাবু এক দৃষ্টে তাকিয়ে আছেন দীপকের দিকে। দীপক ভাবছে, এতে কিছু লেখা নেই কেন? সহসা দীপকের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সে বললেন, সরকার কাকা, লাইটারটা দেবেন একবার। লাইটার জ্বালিয়ে কাগজের তলায় ধরল দীপক। অবাক কাণ্ড, ধীরে ধীরে তাদের লেখা ফুটে উঠতে শুরু করেছে। ইউরেকা, পেয়েছি! এই বলে কাগজটা সরকারবাবুর হাতে তুলে দিল দীপক। উনি পড়লেন, আমার সমস্ত সম্পত্তি শ্রীমান দীপক রুদ্রকে দিয়ে গেলাম। জ্যাঠামশাইয়ের সই ছাড়াও শৈলেন ময়রার সই রয়েছে উইলে। আরো একজনের নাম রয়েছে সাক্ষী হিসেবে। দীপক বললে, কাকা, এই যে ইনভিজিবল ইঙ্কে লেখা, এতে দোষের কিছু নেই তো? এই না না, সরকারবাবু ঘাড় নেড়ে জানালেন, আমি তো এতে দোষের কিছু দেখছি না। দীপক উদ্দীপ্ত হয়ে বললেন, তাহলে দেখুন জ্যাঠামন। দীপক উদ্দীপ্ত হয়ে বললেন, তাহলে দেখুন এই জ্যাঠামণি কেমন সব দিক বেঁধে কাজে নেমেছিলেন। আপনাদের দিয়ে শুধু শুধু একটা উইলে 2 বার সই করিয়েছেন। তারপর আরেকটা উইলে নিজে সই করে ওই অদৃশ্য কালি দিয়ে শৈলেন ময়রা আর আরেকজনকে দিয়ে সই করিয়েছেন নিজের নামের তলায়। মানে আমায় ভালো রকম বোকা বানাতে চেয়েছিলেন। কিন্তু ভুলে গেছিলেন আমি বিজ্ঞানের ছাত্র, তাই না সরকার কাকা? ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।